আর অভিনয় নয়। সে নিজের রাজকীয় পোশাক খুলে ফেলে বর্ম পরে নিল। মহামন্ত্রী দুর্জয়, আজ থেকে এই রাজ্যের রাজা আমি। রাজা বিক্রমদেব। দুর্জয়, তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে? অনেক বছর আগে পাহাড় আর ঘন অরণ্যে ঘেরা এক বিশাল রাজ্য ছিল। সেই রাজ্যের নাম সুবর্ণপুর। রাজা বিক্রমদেব ছিলেন ন্যায়পরায়ণ, কিন্তু তার সবচেয়ে বড় চিন্তা ছিল তার একমাত্র মেয়ে রাজকুমারী ঐশী। অন্যদিকে রাজ্যের সীমানায় ছোট্ট একটি গ্রামে থাকত এক গরিব কাঠুরে অর্ণব। তার ছিল না কোনো ধন সম্পদ, কিন্তু ছিল সততা, সাহস আর মানুষের উপকার করার মন। প্রতিদিনের মতো ভোরবেলায় কাঁধে কুঠার নিয়ে অর্ণব জঙ্গলের গভীরে কাঠ কাটতে বেরিয়ে পড়ল। জঙ্গলের ভেতরটা অস্বাভাবিক নীরব। পাখিরাও যেন আজ গান গাইছে না। বাতাসে এক অদ্ভুত রহস্যের গন্ধ। আজ জঙ্গলটা এত চুপচাপ কেন? মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ দূর থেকে একটি আতঙ্কিত চিৎকার ভেসে এলো। বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও! অর্ণব কুঠার হাতে শব্দের দিকে দৌড়ে গেল। কিছু দূরে গিয়ে সে দেখল একটি সাদা ঘোড়া ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে, আর এক তরুণী কাঁটা ঝোপে আটকে পড়েছে। তার সামনে দাঁড়িয়ে আছে একটি বিশাল বুনো ভালুক। বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। এক মুহূর্ত দেরি করল না অর্ণব। সে একটি জ্বলন্ত ডাল তুলে নিয়ে সাহস করে ভালুকের দিকে এগিয়ে গেল। এইদিকে আয়, ওকে ছেড়ে দে। ভালুকটি গর্জে উঠে অর্ণবের দিকে ছুটে এলো। অর্ণব শেষ মুহূর্তে পাশ কাটিয়ে জ্বলন্ত ডাল নাড়তেই ভালুকটি ভয় পেয়ে জঙ্গলের গভীরে পালিয়ে গেল। অর্ণব দ্রুত তরুণীকে কাঁটা ঝোপ থেকে মুক্ত করল। আপনি ঠিক আছেন? আপনি আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। ঠিক তখনই দূর থেকে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা গেল। রাজপ্রাসাদের সৈন্যরা দৌড়ে এসে তরুণীকে দেখে হাঁটু গেড়ে মাথা নত করল। রাজকুমারী, অবশেষে আপনাকে খুঁজে পেলাম। অর্ণব অবাক হয়ে গেল। অর্ণব মনে মনে, রাজকুমারী? আমি তাহলে রাজকুমারীর প্রাণ বাঁচিয়েছি? রাজকুমারী ঐশী যাওয়ার আগে অর্ণবের হাতে একটি সোনার রাজমোহর দিয়ে বললেন, আগামীকাল রাজপ্রাসাদে এসো, বাবা তোমার সঙ্গে দেখা করতে চাইবেন। অর্ণব সোনার রাজমোহরটির দিকে তাকিয়ে রইল। সে জানত না এই ছোট্ট ঘটনা। পরদিন সূর্য ওঠার আগেই অর্ণব ঘুম থেকে উঠল। তার হাতে শক্ত করে ধরা ছিল রাজকুমারীর দেওয়া সোনার রাজমোহর। গ্রামের সবাই অবাক হয়ে তাকে দেখতে লাগলো। অর্ণব, তুই নাকি রাজকুমারীর প্রাণ বাঁচিয়েছিস? আজ তুই রাজপ্রাসাদে যাচ্ছিস। ফিরে এসে সব বলবি কিন্তু। আমি শুধু একজন মানুষকে বাঁচিয়েছি, সে যে রাজকুমারী তা তখন জানতামই না। অর্ণব দীর্ঘ পথ পেরিয়ে রাজপ্রাসাদের বিশাল ফটকের সামনে পৌঁছল। উঁচু সোনালি দরজা, বিশাল প্রাচীর আর শত শত সৈন্য দেখে সে কিছুটা ভয় পেল। থামো, কে তুমি? আমি অর্ণব। রাজকুমারী ঐশী আমাকে ডেকেছেন। অর্ণব রাজমোহরটি দেখাতেই প্রহরীরা সম্মান জানিয়ে দরজা খুলে দিল। প্রথমবার রাজপ্রাসাদের ভেতরে ঢুকে অর্ণব যেন অন্য এক জগতে চলে এলো। চারদিকে সোনার স্তম্ভ, ঝাড়বাতি, সুন্দর বাগান আর রাজকীয় সাজসজ্জা। কিন্তু দূরে দাঁড়িয়ে একজন মানুষ রাগে অর্ণবের দিকে তাকিয়েছিল। সে মহামন্ত্রী দুর্জয়। মনে মনে, একজন গরিব কাঠুরের রাজপ্রাসাদে? এটা কখনোই ভালো লক্ষণ নয়। ঠিক তখনই রাজকুমারী ঐশী এগিয়ে এলেন। অর্ণব, এসো, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। অর্ণবকে নিয়ে যাওয়া হলো রাজদরবারে। সেখানে সিংহাসনে বসে আছেন রাজা বিক্রমদেব, পাশে রানী মৃণালিনী। সভাসদরা সবাই উপস্থিত। তুমি সেই যুবক যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার মেয়েকে বাঁচিয়েছ? মহারাজ, আমি শুধু আমার কর্তব্য করেছি। বিপদে কাউকে দেখে আমি মুখ ফিরিয়ে নিতে পারি না।
রাজা কয়েক মুহূর্ত অর্ণবের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে উঠে এসে অর্ণবের কাঁধে ধন সম্পদ নয়, মানুষের আসল পরিচয় তার চরিত্র। আজ থেকে তুমি আমাদের রাজ্যের সম্মানিত অতিথি। দরবারে করতালির শব্দ উঠল, কিন্তু একমাত্র মহামন্ত্রী দুর্জয়ের মুখে কোনো হাসি নেই। মহামন্ত্রী দুর্জয় মনে মনে, না, এই ছেলেটাকে আমি এত সহজে রাজদরবারে জায়গা নিতে দেব না। ওকে শেষ করতেই হবে। অর্ণব বুঝতেই পারল না, তার সাহসের জন্য যেমন রাজা তাকে সম্মান দিয়েছেন, তেমনি সেই দিন থেকেই সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের লক্ষ্য হয়ে গেছে। রাজপ্রাসাদে অর্ণবের সাহসের গল্প দ্রুত ছড়িয়ে পড়ল, সবাই তার প্রশংসা করছিল। কিন্তু এই সম্মান একেবারেই সহ্য করতে পারছিল না মহামন্ত্রী দুর্জয়। সেই রাতেই সে নিজের গোপন কক্ষে কয়েকজন বিশ্বস্ত লোককে ডেকে পাঠালো। এই কাঠুরে যদি রাজার বিশ্বাস জিতে নেয়, তাহলে একদিন আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। তাকে এমন কাজে পাঠাতে হবে যেখান থেকে কেউ জীবিত ফিরে আসে না। পরদিন রাজদরবার বসল। মহারাজ, আমাদের রাজ্যের উত্তর দিকের কালো অরণ্যে একটি প্রাচীন ঔষধি ফুল আছে, অমর জ্যোতি। বহুদিন ধরে কেউ তা আনতে পারেনি। যদি অর্ণব সত্যিই এত সাহসী হয়, তবে সেই এই কাজটি করুক। দরবারে সবাই চুপ হয়ে গেল। সেনাপতি রুদ্র মাথা নিচু করে বললেন, মহারাজ, ওই জঙ্গলে যারা গেছে তারা আর কখনো ফিরে আসেনি। রাজকুমারী ঐশীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাবা, ওকে এই বিপদে পাঠাবেন না। কিন্তু অর্ণব নিজেই সামনে এগিয়ে এলো। মহারাজ, যদি এই কাজ আমার রাজ্যের উপকারে আসে, তাহলে আমি যাব। প্রাণ থাকলে ফিরে আসব, না থাকলে দেশের জন্য জীবন দেব। রাজা গভীরভাবে অর্ণবের দিকে তাকালেন। সাহসী মানুষই ইতিহাস তৈরি করে। ঈশ্বর তোমার সঙ্গে থাকুন। অর্ণব একাই রওনা দিল কালো অরণ্যের দিকে। ঘন কুয়াশা, অদ্ভুত শব্দ, বিশাল গাছ, চারপাশ যেন মৃত্যুর রাজ্য। হঠাৎ সে দেখতে পেল একটি বৃদ্ধ সাধু বড় একটি গাছের নিচে অচেতন হয়ে পড়ে আছেন। বাবা, আপনার কি হয়েছে? অর্ণব নিজের পানির শেষ ফোঁটাটুকু বৃদ্ধকে পান করালো এবং কাঁধে তুলে নিরাপদ জায়গায় নিয়ে গেল। কিছুক্ষণ পর বৃদ্ধ চোখ খুললেন। বৃদ্ধ সাধু হেসে, বাবা, তুমি জানো আমি কে? না বাবা, আমি শুধু জানি বিপদে কাউকে সাহায্য করা আমার কর্তব্য। হঠাৎ চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। বৃদ্ধের সাধারণ পোশাক মুহূর্তেই জ্বলজ্বল করতে লাগল। বৃদ্ধ সাধু, আমি সাধারণ মানুষ নই, আমি এই অরণ্যের রক্ষক। তোমার দয়া আর সততার জন্য আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। তিনি অর্ণবের হাতে একটি নীল রঙের রহস্যময় তাবিজ তুলে দিলেন। মনে রেখো, এই তাবিজ শুধু সেই মানুষের শক্তি বাড়ায় যার মন লোভ মুক্ত। কিন্তু সামনে যে বিপদ আসছে তা তোমার কল্পনারও বাইরে। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে ভয়ঙ্কর এক গর্জন শোনা গেল। মাটি কাঁপতে শুরু করল। অর্ণব ধীরে ধীরে শব্দের দিকে তাকালো। তার সামনে অন্ধকারের ভিতর থেকে দুটি জ্বলন্ত লাল চোখ দেখা গেল। জঙ্গলের ভেতর অন্ধকার আরো ঘন হয়ে উঠল। চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর বাতাসে শুকনো পাতার শব্দ। অর্ণবের হাতে শক্ত করে ধরা কুঠার, গলায় ঝুলছে রহস্যময় নীল তাবিজ। হঠাৎ গর্জন! বাঘটি প্রচণ্ড গতিতে অর্ণবের দিকে ঝাঁপিয়ে পড়ল। অর্ণব শেষ মুহূর্তে পাশ কাটিয়ে একটি গাছের আড়ালে চলে গেল। বাঘের থাবায় বিশাল গাছের বাকল ছিঁড়ে পড়ল। অর্ণব বুঝতে পারল শক্তি দিয়ে এই লড়াই জেতা সম্ভব নয়। সে চারদিকে তাকিয়ে একটি উঁচু পাথর দেখতে পেল। বাঘটি আবার ঝাঁপিয়ে আসতেই অর্ণব দ্রুত পাথরের ওপরে উঠে গেল। ঠিক সেই মুহূর্তে বাঘটি পাথরে ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। সুযোগ বুঝে অর্ণব একটি জ্বলন্ত মশাল সামনে ধরতেই বাঘটি ভয় পেয়ে জঙ্গলের গভীরে পালিয়ে গেল। অর্ণব, শক্তির চেয়ে বুদ্ধি অনেক বড় অস্ত্র। বাঘটি চলে যাওয়ার পর অর্ণব সামনে এগিয়ে গেল। কিছু দূরে সে দেখতে পেল একটি বিশাল পাথরের দরজা, লতা পাতায় ঢাকা।
দরজার উপর প্রাচীন ভাষায় কিছু লেখা। অর্ণব হাত দিয়ে ধুলো সরাতেই তার গলার নীল তাবিজ হঠাৎ উজ্জ্বল আলো ছড়াতে শুরু করল। ধীরে ধীরে পাথরের দরজাটি নিজে থেকেই খুলে গেল। ভিতরে ছিল এক প্রাচীন গুহা। গুহার মাঝখানে সোনালি আলোয় ফুটে আছে সেই কিংবদন্তির অমর জ্যোতি ফুল। কিন্তু ফুলটির পাশে রাখা ছিল একটি পুরনো রাজমুকুট আর একটি তলোয়ার। তলোয়ারের গায়ে লেখা, যে সৎ, সাহসী এবং নিঃস্বার্থ একদিন এই রাজ্যের প্রকৃত রাজা হবে। অর্ণব অবাক হয়ে এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই গুহার ভেতরে একটি রহস্যময় কণ্ঠস্বর ভেসে এলো। অর্ণব, তোমার যাত্রা মাত্র শুরু হয়েছে। এদিকে রাজপ্রাসাদে মহামন্ত্রী দুর্জয় হেসে, এতক্ষণে নিশ্চয়ই কাঠুরেটা মারা গেছে। এবার রাজাকে আমি বলবো ও আর কখনো ফিরবে না। রাজকুমারী ঐশী মনে মনে, অর্ণব, তুমি ফিরে এসো। আমি বিশ্বাস করি তুমি পারবে। অর্ণব তখনও জানত না যে রাজমুকুটটি সে দেখেছে সেটি একদিন তার ভাগ্য বদলে দেবে। কিন্তু গুহার অন্ধকারে আরো বড় রহস্য তার জন্য অপেক্ষা করছিল। গুহার ভেতরে নিস্তব্ধতা, চারদিকে সোনালি আলো ঝলমল করছে। অর্ণব ধীরে ধীরে রাজমুকুট আর তলোয়ারের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই আবার সেই রহস্যময় কণ্ঠস্বর শোনা গেল। অর্ণব, মুকুট স্পর্শ করার আগে সত্যটা জেনে নাও। এক ঝলক আলো পুরো গুহা ভরে দিল। সেই আলোর মধ্য থেকে বেরিয়ে এলেন সেই বৃদ্ধ সাধু। আপনি আপনি এখানে? আমি শুধু এই অরণ্যের রক্ষক নই, আমি এই রাজ্যের হাজার বছরের ইতিহাসের সাক্ষী। সাধু একটি পাথরের দেয়ালে হাত রাখলেন। সঙ্গে সঙ্গে দেয়ালে জীবন্ত ছবির মতো দৃশ্য ভেসে উঠল। বহু বছর আগে রাজ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। তখন প্রকৃত রাজপরিবারের একটি ছোট্ট শিশুকে শত্রুরা হত্যা করতে চেয়েছিল। এক বিশ্বস্ত সৈনিক শিশুটিকে বাঁচিয়ে গভীর জঙ্গলের এক কাঠুরে পরিবারের কাছে রেখে যায়। তারপর সেই শিশুর কি হয়েছিল? সে বড় হয়ে আজ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। অর্ণব স্তব্ধ হয়ে গেল। আপনি বলতে চাইছেন আমি? হ্যাঁ, তুমি সাধারণ কাঠুরে নও। তোমার রক্তে রাজবংশের উত্তরাধিকার বইছে। কিন্তু মনে রেখো, রাজা হওয়ার অধিকার জন্মে নয়, কর্মে অর্জন করতে হয়। অর্ণবের চোখ ভিজে উঠল। যারা আমাকে বড় করেছে তারাই আমার আসল বাবা মা। আমি কখনো তাদের ভুলব না। বৃদ্ধ সাধু মুচকি হেসে বললেন, এই কারণেই তুমি এই মুকুটের যোগ্য হতে পারো। অর্ণব অমর জ্যোতি ফুলটি তুলে নিল, কিন্তু রাজমুকুটটি স্পর্শ করল না। এখন আমার প্রথম দায়িত্ব রাজাকে এই ফুল পৌঁছে দেওয়া। এদিকে রাজপ্রাসাদে মহামন্ত্রী দুর্জয় আজই রাজাকে জানাবো কাঠুরে মারা গেছে। তারপর ধীরে ধীরে পুরো রাজ্য আমার হাতে চলে আসবে। ঠিক সেই সময় দূর থেকে রাজপ্রাসাদের প্রহরীরা চিৎকার করে উঠল, প্রহরী, দরজা খুলুন, অর্ণব ফিরে এসেছে। মহামন্ত্রী দুর্জয়ের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। মহামন্ত্রী দুর্জয় মনে মনে, অসম্ভব! এত মৃত্যুভাত পেরিয়ে ও কিভাবে ফিরে এলো? অর্ণবের হাতে তখন কিংবদন্তির অমর জ্যোতি ফুল। কিন্তু সে জানত না রাজপ্রাসাদে তার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। কারণ দুর্জয় এবার গোপনে এমন এক বিশ্বাসঘাতকতার পরিকল্পনা করেছে যা পুরো রাজ্যকে কাঁপিয়ে দেবে। অর্ণব রাজপ্রাসাদে ফিরে আসতেই পুরো রাজ্য আনন্দে মেতে উঠল। চারদিকে শঙ্খধ্বনি, ঢাকের শব্দ আর মানুষের উল্লাস। প্রহরী, জয়! অর্ণব ফিরে এসেছে। অর্ণব, তুমি শুধু অসম্ভবকে সম্ভব করনি, তুমি আমাদের রাজ্যের আশা ফিরিয়ে এনেছো। অর্ণব দুই হাতে অমর জ্যোতি ফুলটি রাজার হাতে তুলে দিল। মহারাজ, এই ফুল আপনার জন্য। রাজবৈদ্য ফুলটি পরীক্ষা করে বিস্ময়ে বলে উঠল, মহারাজ, এটাই সেই কিংবদন্তির ফুল। এর ঔষধি শক্তি সত্যি অসাধারণ। পুরো
দরবার করতালিতে ভরে উঠল। কিন্তু দূরে দাঁড়িয়ে মহামন্ত্রী দুর্জয়ের চোখে তখন আগুন। মহামন্ত্রী দুর্জয় মনে মনে এবার যদি ওকে না সরাই, একদিন সিংহাসনও ওর হবে। সেই রাতেই দুর্জয় গোপনে মুখোশ পরা কয়েকজন ভাড়াটে সৈন্যের সঙ্গে দেখা করল। আগামীকাল রাজা শিকারে যাবেন। জঙ্গলে এমন ভাবে আক্রমণ করবে যেন সবাই ভাবে ডাকাতদের কাজ। আর অর্ণব, সে যদি বাঁচাতে আসে, ওকেও শেষ করে দেবে। পরদিন সকালে রাজা, অর্ণব, সেনাপতি রুদ্র এবং কয়েকজন সৈন্য শিকারের উদ্দেশ্যে জঙ্গলে রওনা দিলেন। হঠাৎ চারদিক থেকে তীর ছুটে এলো। মহারাজ, সাবধান! মুখোশধারী দস্যুরা চারদিক থেকে ঘিরে ফেলল। সবাই মহারাজকে রক্ষা করুন! একজন দস্যু লুকিয়ে রাজার দিকে তীর ছুঁড়ল। অর্ণব তা দেখে এক মুহূর্তও দেরি করল না। সে দৌড়ে গিয়ে রাজার সামনে দাঁড়াল। তীরটি এসে অর্ণবের কাঁধে গিয়ে বিঁধল। রাজকুমারী ঐশী দূর থেকে চিৎকার করে, অর্ণব! তবুও অর্ণব নিজের কুঠার তুলে দস্যুদের দিকে এগিয়ে গেল। তার সাহস দেখে সেনাপতি রুদ্র ও সৈন্যরাও পাল্টা আক্রমণ করল। কিছুক্ষণের মধ্যেই দস্যুরা পালিয়ে গেল। রাজা বিক্রমদেব আবেগে, আজ দ্বিতীয়বার তুমি আমার প্রাণ বাঁচালে অর্ণব। অর্ণব আহত অবস্থায় মাটিতে বসে পড়ল। ঠিক তখনই সেনাপতি রুদ্র মাটিতে পড়ে থাকা একটি সোনার আংটি কুড়িয়ে পেলেন। সেনাপতি রুদ্র, মহারাজ, এই আংটিতে রাজ চিহ্ন আছে। এটা সাধারণ ডাকাতের নয়। রাজা আংটিটি হাতে নিয়ে গভীর চিন্তায় পড়লেন। দূরে দাঁড়িয়ে মহামন্ত্রী দুর্জয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ ওই আংটিটি ছিল তার নিজের গোপন সিলমোহর। সত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে, কিন্তু দুর্জয় এখনো হার মানেনি। সে এবার এমন এক চাল চালবে যা পুরো রাজ পরিবারকে বিপদের মুখে ঠেলে দেবে। শিকারের ঘটনার পর পুরো রাজপ্রাসাদে উত্তেজনা ছড়িয়ে পড়ল। রাজা বিক্রমদেব বারবার সেই সোনার আংটিটির দিকে তাকিয়ে ভাবছিলেন, ওই আংটিতে খোদাই করা রাজ চিহ্ন শুধু রাজপরিবারের সবচেয়ে বিশ্বস্ত কয়েকজনের কাছেই ছিল। রুদ্র, এই আংটি যার, সে রাজপ্রাসাদেরই কেউ। বিশ্বাসঘাতক আমাদের খুব কাছেই আছে। সেনাপতি রুদ্র, মহারাজ, আমি আজ থেকেই গোপনে তদন্ত শুরু করছি। এদিকে মহামন্ত্রী দুর্জয় বুঝে গেল সময় আর বেশি নেই। সত্য প্রকাশ পাওয়ার আগেই তাকে সিংহাসন দখল করতেই হবে। সেই রাতেই সে নিজের অনুগত সৈন্যদের নিয়ে গোপন সভা করল। মহামন্ত্রী দুর্জয়, আগামীকাল ভোরে রাজপ্রাসাদ ঘিরে ফেলবে। যে বাধা দেবে তাকে হত্যা করবে। আপনার আদেশই আমাদের আইন। পরদিন সূর্য ওঠার আগেই হঠাৎ রাজপ্রাসাদের বাইরে যুদ্ধের ঢাক বেজে উঠল। ধুম ধুম ধুম। প্রহরীরা দৌড়ে এসে খবর দিল। প্রহরী, মহারাজ, বিদ্রোহ! হাজার হাজার সশস্ত্র সৈন্য প্রাসাদ ঘিরে ফেলেছে। দরবারে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। মহামন্ত্রী দুর্জয়, মহারাজ, আমি শুনেছি এই বিদ্রোহের পেছনে অর্ণবের হাত আছে। সে নাকি আপনাকে সরিয়ে নিজেই রাজা হতে চায়। দরবারে সবাই স্তব্ধ। অর্ণব রাগী, মিথ্যে! আমি আমার প্রাণ দিয়ে মহারাজকে রক্ষা করেছি। আমি কখনো বিশ্বাসঘাতক হতে পারি না। রাজকুমারী ঐশী, আমি অর্ণবকে বিশ্বাস করি। সে কখনো এমন কাজ করতে পারে না। ঠিক তখনই ধাম! রাজপ্রাসাদের প্রধান দরজা ভেঙে পড়ল। দুর্জয়ের গোপন সৈন্যরা তলোয়ার হাতে ভিতরে ঢুকে পড়ল। মহামন্ত্রী দুর্জয় হা 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 হা। আর অভিনয় নয়। সে নিজের রাজকীয় পোশাক খুলে ফেলে বর্ম পরে নিল। মহামন্ত্রী দুর্জয়, আজ থেকে এই রাজ্যের রাজা আমি। রাজা বিক্রমদেব,
দুর্জয়, তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে? ক্ষমতা কেউ দেয় না মহারাজ, ক্ষমতা ছিনিয়ে নিতে হয়। দুর্জয় তলোয়ার তুলে রাজার দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে অর্ণব সামনে এসে নিজের কুঠার দিয়ে তলোয়ারের আঘাত ঠেকিয়ে দিল। তাং! পুরো দরবার কেঁপে উঠল। আমি বেঁচে থাকতে কেউ মহারাজের গায়ে হাত দিতে পারবে না। রাজপ্রাসাদের ভেতর শুরু হয়ে গেল ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে অর্ণব ও রাজভক্ত সৈন্যরা, অন্যদিকে দুর্জয় ও তার বিদ্রোহী বাহিনী। রক্ত, আগুন আর তলোয়ারের ঝলকে কেঁপে উঠল পুরো রাজপ্রাসাদ। কিন্তু এই যুদ্ধের ফলাফল এখনো অনিশ্চিত। রাজপ্রাসাদের চারদিকে আগুন জ্বলছে, তলোয়ারের শব্দে আকাশ বাতাস কেঁপে উঠছে। অর্ণব একের পর এক বিদ্রোহী সৈন্যকে পরাজিত করছে, কিন্তু মহামন্ত্রী দুর্জয় এখনো হার মানেনি। তার হাতে ছিল রাজপরিবারের প্রাচীন এক তলোয়ার। মহামন্ত্রী দুর্জয়, অর্ণব, আজ তোর গল্প এখানেই শেষ। দুর্জয় বজ্রগতিতে আক্রমণ করল। অর্ণব কুঠার দিয়ে আঘাত ঠেকাল। ট্যাং ট্যাং ট্যাং! তলোয়ার আর কুঠারের সংঘর্ষে আগুনের ফুলকি ছিটকে পড়তে লাগলো। রাজকুমারী ঐশী, অর্ণব সাবধানে! হঠাৎ দুর্জয় ছলনা করে অর্ণবের কাঁধে আঘাত করল। অর্ণব মাটিতে পড়ে গেল, কুঠারটি দূরে ছিটকে পড়ল। মহামন্ত্রী দুর্জয় হাসতে হাসতে, শেষ, এবার তোর মৃত্যু নিশ্চিত। দুর্জয় তলোয়ার তুলে শেষ আঘাত করতে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে অর্ণবের গলায় থাকা নীল তাবিজ উজ্জ্বল আলো ছড়াতে শুরু করলো। চারদিকে তীব্র বাতাস বইতে লাগলো। রাজপ্রাসাদের সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। সেই আলোর মধ্য থেকে ধীরে ধীরে আবির্ভূত হলেন বৃদ্ধ সাধু। দুর্জয়, তোমার লোভীর শেষ আজই।